শ্রীমান শ্রীমতীর আরো একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে স্বাগত। ধুম তুম তানা রে রে নানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা রে রে নানা ধুম তুম তানা রে রে নানা। ये हौसला कैसे झुके, ये आरज़ू कैसे रुके, मंजिल मुश्किल तो क्या, धुंधला साहिल तो क्या, तन्हा ये दिल तो क्या। धुम तुम ताना दे नाना दे नाना धुम तुम ताना दे ना। राह पे कांटे बिखरे अगर उस पे तो फिर भी चलना ही है, शाम छुपा ले सूरज मगर रात को एक दिन ढलना ही है। रुकिए टल जाएगी हिम्मत रंग लाएगी, सुबह फिर आएगी। ओ तुम ताना दे नाना दे ना तुम ताना दे नाना दे ना तुम ताना दे नाना दे ना। প্রথমেই আলাপ পর্বটা সারবো। আজকে শ্রীমান হিসেবে আমাদের মধ্যে রয়েছেন আমি দেবাশিস দাস, পৌরনগর বেলতুলিতে আমার বাড়ি। অত্যন্ত দারিদ্রতার মধ্যে বড় হওয়া আমি। বাবা সাধারণ চাকরি করতেন। স্কুল জীবন যদি বলি, আমার স্কুল জীবনে আমার কোনো টিচারই ছিল না। আমি কি মার্কস পেয়েছি কি পাইনি কেউ দেখারও কেউ ছিল না। দাদা যদিও বড়, দাদা চাকরির সূত্রে দাদা থাকতেন বাইরে। বাবা মা ওরা পড়াশোনাতে আহামরি পড়াশোনা না হওয়ার কারণে আমাকে জিজ্ঞাসা করা হয়নি কিরে কত পেয়েছিস কি পেয়েছিস। যা পেয়েছি নিজের চেষ্টা পেয়েছি। মাধ্যমিক যুদ্ধটুকু মনে পড়ে, মাধ্যমিক পরীক্ষার আগে ক্লাস 9 থাকতে 2-3 মাসের জন্য টিচার ছিল আমার একজন। আমি মাধ্যমিকেও যা পেয়েছি এমন কোনো মার্কস পাইনি, সাধারণ পাস করেছি। তারপর 11-12 যখন আমি পড়ি ওই সময় আমি কমার্স নিয়ে পড়েছি, কারণ আমি দাদাকে দেখে বড় হয়েছি। আমার দাদা ভালো ফুটবল খেলতেন, দাদা ভালো ক্রিকেট খেলতেন, দাদা ভালো ব্যাডমিন্টন খেলতেন। ওকে দেখে আমার বড় হওয়া, সুতরাং দাদাই আমার ইন্সপিরেশন। তো ওই ছোটবেলায় খুব ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম আর ব্যাডমিন্টনও খেলতাম, পাড়াতে খেলতাম। তো যখন আমি 11-12 পড়ি ওই সময় আমার কোনো টিচার ছিল না, কারণ আমি আমার নিজের চেষ্টায় পড়ছি। টাকা কোথা থেকে দেবে, টাকা দেওয়ার মতো কেউ নেই। পুরো গল্পটাই শুনবো। শ্রীমতী রয়েছেন আমাদের পাশে, শ্রীমতীর পরিচয় গল্পটা এবারে শুনবো। নমস্কার, আমি সুজাতা সোম। সুজাতা সোম, এই নামটা শুনলে কোথাও যেন মনে পড়ে সে একটা চুল খোলা, হাতে একটা সেতার নিয়ে একটা ছবি মনের মধ্যে ভেসে আসে। আমার অন্তত কাছ থেকে দেখার বা শোনার সুযোগ হয়নি, তবে শুনেছি এতটুকু বলতে পারি এবং ভালো লাগে। তা আজকে শ্রীমতী হিসেবে পেয়ে শুনবো আপনার জীবনের গল্প। আপনার বড় হয়ে ওঠাটা কোথায়? সবচেয়ে প্রথম শ্রোতাদের অনেক অনেক কৃতজ্ঞতা, আর বিশেষ করে তোমাকে আমাকে শ্রীমান শ্রীমতীতে ডাকার জন্য। আমার ছোট থেকে বড় হওয়া বড় বাড়িতেই। আমার দাদু ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ইন্দুভূষণ সোম। আচ্ছা। উনি এখন নেই। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং ফুটবলার হিসেবে ওনাকে সবাই টাইগার নামে চিনত। এই বাড়ি থেকে বড় হয়ে আমার বৈবাহিক সূত্রে অরুন্ধতিনগর যাওয়া, তারপর আমার গানের জার্নি এখন পর্যন্ত কন্টিনিউ চলছে। আগামী এই গানের জার্নি বা গানের জগতে আসাটা কার হাত ধরে? এটা বেসিক্যালি বাড়িতে গানের চর্চা ছিল। আমার ঠাকুমা ছিলেন ময়মনসিংহ জেলার নামকরা একটা পরিবারের, যেখানে পালা গান করা হতো। সেই সূত্রেই আমার কাছে আসা। আচ্ছা।
আমার পিসি হলেন শ্রীমতী সুব্রত সোম দত্ত রায়। উনি আচ্ছা। আকাশবাণীর দীর্ঘদিনের শিল্পী। লোকগান, কীর্তন, নজরুল গীতি উনি গ্রেড প্রাপ্ত। ওনার হাতে আমার হাতে খড়ি। আচ্ছা। তারপর থেকে এই গান শুরু। আর প্রথম দিকে গানটা খুব পছন্দের ছিল না, কারণ জোর করে ওই রেয়াজ করা, রেয়াজ করতে দেরি হলে ধরা বাঁধা একটা রুটিন, মার খাওয়া, সবচেয়ে প্রথম মার খাওয়া, হাত থেকে ঝেড়ে ফেলে দিত বাবা রেয়াজ না করলে। তো তখন ওইগুলোর মূল্য বুঝিনি। মূল্য বুঝতে বুঝতে যখন আমি প্রায় স্কুলের শেষ, যখন চারিদিক থেকে মানুষ বলতো যে গানটা তোর হবে, বা আমার গানে আমার পিসে মশাই শ্রী ধ্রুবব্রত দত্ত রায়, উনি প্রগতি স্কুলের টিচার ছিলেন ইংলিশের, উনি বলতেন মা তুই গান কর, তোর গলায় রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো লাগে। তো সেই আর কি, ওই কেউ ইন্সপিরেশন দিলে এগিয়ে যাওয়া। তো এবারে যদি জানতে চাই, ছোটবেলায় এই গানের পরিবেশ তো ছিলই, তাছাড়া বাড়িতে ভাই বোনদের মধ্যে বা ফ্যামিলি মেম্বারসদের মধ্যে কেমন ছিল সেই দিনগুলো? একদম মনের কথা বললে, আজ পর্যন্ত স্টিল আমি মানুষ ছাড়া থাকতে পারি না। কথা বেশি বলি, ওই হুল্লোড় পছন্দ, আর একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকার কারণে মজাটাই আলাদা। আর সেভাবে আমি আমার শ্বশুর বাড়িও আজকে প্রায় 27 বছর একান্নভুক্ত একটা ফ্যামিলি। বাহ, আসলে এই যুগে দাঁড়িয়ে আমরা কোথাও কোথাও অনেক সময় কিন্তু বলি এই যে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাচ্ছে, বা কোথাও একটা সেলফ সেন্টার্ড একটা গন্ডি আমরা চারপাশে বানিয়ে নিই, তার ফলে কিন্তু সম্পর্কগুলি কোথাও যেন একটু হারিয়ে যাচ্ছে, মূল্যবোধ গুলো হারিয়ে যাচ্ছে। তবে আপনি বলছিলেন একটু আগে আপনার বাড়িতে এত সুন্দর একটা পরিবেশ ছিল, সেদিক থেকে আপনি খুব ভাগ্যবতী বলতে পারি। এবারে আবার শ্রীমানের কাছে ফিরে যাব। আমি সে সময় থামিয়ে দিয়েছিলাম যে দাদা আপনার বাড়িতে কেমন ছিল ছোটবেলার দিনগুলো ভাই বোনদের সঙ্গে? আমাদের বাড়িতে আমি যদি বলি, ওদের বাড়ির সঙ্গে আমাদের বাড়ির বিশাল একটা ফারাক। যদিও আমিও জল ফ্যামিলি বিলং করি, আমার ওই সময় আমার বাবা মা, আমার দাদা, আমার বৌদি ওরা ছিল, তারপরে আমার ভাতিজা, তারপরে আমার ভাইজিরা ওরা ছিল, তারপর বিয়ের পরে ও গেল আমাদের বাড়িতে। তো আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি কি পড়াশোনা হামরি কিছু ছিল না। আমার বাবা, বললাম তো, বাবা মা দুজনেই পড়াশোনা কম ছিলেন, কিন্তু বাবা জজ কোর্টে চাকরি করার কারণে, বাবা ক্লাস 4 চাকরি করতেন, কিন্তু জজের আন্ডারে থাকার কারণে বাবা সবসময়, বাবার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমার ছেলেরা মানুষ হোক, আমার তীর্থে পড়াশোনা শিখুক, তীর্থে যাওয়ার দরকার নেই, শুধু আমাকে বলতেন তুমি পড়ার সময় পড়ো, খেলার সময় খেলো, আর খাওয়ার সময় খাও। কিন্তু ফলো আপ করার লোক ছিল না যে আমি কি পেয়েছি আর কি পাইনি। ভাই বোন কজন ছিলেন? কারা? আপনারা ভাই বোন কজন? ভাই আমরা, আমার দিদি সবার বড়, তারপর আমার দাদা, তারপর আমি। আচ্ছা, আমরা 3 জন। দিদি, আমার অনেক আগে, আমার জন্মের আগে দিদির বিয়ে হয়ে গেছে। আচ্ছা, দাদা মানে দিদির ছোট আদরের দুই ভাই। বড়, আমার বড় দাদাও আমার থেকে অন্তত পক্ষে প্রায় 14-15 বছরের বড়। আচ্ছা 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 আচ্ছা। তো বাড়িতে, মানে বাড়ি বলতে শুধু এটাই বলবো, আমাদের বাড়িতে গানের কখনো কোনো পরিবেশ ছিল না, কিছুই ছিল না। তবে দাদা খেলতেন, আমি দাদাকে দেখে বড় হয়েছি, আমিও মনে হয়েছে দাদার মতোই বড় হবো। দাদা বিকম পাস, আমিও বিকম পাস। দাদা ভালো ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন, আমি সেভাবে। তো এই যে খেলার জগৎটা, সেটা কি কাউকে দেখে আসে নাকি দাদা নিজে থেকে, নিজের তাগিদে? দাদা কিস থেকে করেছে আমি জানি না, আমি কিন্তু দাদাকে দেখে শিখেছি। আমি দাদাকে দেখেছি ভালো খেলতেন, অসাধারণ খেলতেন আমার দাদা। দাদাকে দেখে বড় হয়েছে, আমার ভালো প্লেয়ার হতে হবে, বড় প্লেয়ার। হয়তোবা দাদা আগরতলাতে বড় ক্লাবগুলিতে খেলেনি, কিন্তু আমি দাদাকে দেখে বড়, আমি আগরতলার সমস্ত নামী ক্লাবগুলিতে খেলেছি এবং সুনামের সঙ্গে খেলেছি, বেস্ট 11-এই খেলেছি। এটা আমি গর্ব করেই বলতে পারি যে এটা আমি। এই খেলার গল্প বুঝতে পারছি অনেকটা রয়েছে ঝুলিতে, শুনবো। তবে শ্রীমতী রয়েছেন। দিদি, আপনি একটু আগে বলছিলেন রেয়াজ না করলে বাবা খাট থেকে ফেলে দিতেন। তো এই যে একটা মানে ধরাবাঁধ, আর বলছিলেন যে গানের প্রতি খুব একটা ইন্টারেস্ট আগে ছিল না, তো এই ইন্টারেস্টটা কিভাবে গ্রো করে আস্তে আস্তে? আসলে সবকিছু জীবনে না ট্র্যাজেডি। অবশ্যই। ছোটবেলা থেকেই 3 বছর বয়সে যখন আমি আকাশবাণীতে প্রথম যাই, আচ্ছা, তখন থেকে আগরতলা শহর সমস্ত সংস্কৃতি জগতে যারা আকাশবাণীর সাথে যুক্ত খুব ভালোবাসতেন, কারণ দেখতে খুব মিষ্টি থেকেছি কিনা জানি না, কিন্তু আমি মিশুকে ছিলাম। আচ্ছা, তো ওখানে যেতাম, গান করতাম, ছড়া বলতাম। তখন তো আর ঠিক ঠিক সুরের জ্ঞান ছিল না, তারপরেও সবাই ভালোবাসতো। আস্তে আস্তে যখন আমি বড় হয়ে উঠছি, তখন বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল বাড়ির অনুশাসন। আচ্ছা,
আমি একটাই মেয়ে এই বাড়িতে, প্রচন্ড রেস্ট্রিকশনে বড় হয়েছি। বাড়ি থেকে একা বেরোনো যাবে না, কোনো কিছু ওনাদের পারমিশন ছাড়া করা যাবে না, আমার গার্জিয়ানদের। কিন্তু রেগুলার আমার আবৃত্তি, নাটক, গান, রিসাইটেশন, মানে সমস্ত কিছু, মানে কোনো শিল্প চর্চার সাথে যে আমি দূরে রয়েছি এমন না, ওগুলো ছোট থেকেই চলতো। চলতো। শুধু অ্যালাউ ছিল এগুলোতেই।